বিজনেস স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে খরচ সংক্রান্ত সকল জাবেদা। তার আগে তোমাদেরকে একটু বলে নেই যে খরচ এবং ব্যয়কে কিন্তু তোমরা অনেকে এক মনে করো, কিন্তু এটা কিন্তু এক না। খরচ এবং ব্যয় কিন্তু বেশ পার্থক্য আছে, আর এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আর সেটা তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। তার আগে যে কথাটা বলে নেই যে যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা ক্লিক করে রাখবা। তো আমি চলে যাচ্ছি আমার লেসনে। তো দেখো যে খরচ সংক্রান্ত সকল জাবেদার যে নিয়ম যেটা আছে প্রতিদিনকার মতো। আরেকটা কথা, ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলোর পর্ব 1 এবং পর্ব 2 আমি অলরেডি দিয়ে ফেলছি, তোমরা ওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিবা। আবারও জাবেদার নিয়মটা বলে দিচ্ছি। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। তো দেখো কিভাবে আসলে জাবেদাটা হয় সেটা আমি তোমাদেরকে বলতেছি। খরচ, এটা দেখতেই পাচ্ছ, খরচের নাম অর্থাৎ যে হিসাবটা, অর্থাৎ যে খরচ, ধরো মজুরি, বেতন, ভাড়া, সুদ, যে খরচটা হবে সেই খরচটার নাম হবে ডেবিট, সেই খরচটা লিখতে হবে। আর খরচের মাধ্যম হবে ক্রেডিট, অর্থাৎ যে মাধ্যমে আমরা খরচটা করব, অর্থাৎ যদি নগদে করি তাহলে নগদে, চেকে যদি করি ব্যাংকে, বাকিতে করলে হচ্ছে কি পাওনাদার বা প্রদেয় হিসাব। আর যদি ধরো বকেয়া থাকে, কোনো খরচ যদি বকেয়া থাকে, ধরো মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব, মজুরি বকেয়া আছে তাহলে বকেয়া মজুরি লিখতে হবে এখানে। তো এরকম আর কি ব্যাপারটা। তো দেখো আসলে আমরা ডেবিট ক্রেডিট হওয়ার কারণটা একটু খুঁজে বের করি। তো খরচের নাম ধরলাম এখানে মজুরি বা বেতন হিসাব, এটা আমাদের একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, তাই সংশ্লিষ্ট খরচটা কি হবে, ডেবিট হবে। আর খরচের মাধ্যম যদি নগদান হয়, নগদে যদি হয় বা চেকে যদি হয় তাহলে নগদ বা চেক কিন্তু আমাদের সম্পদ, ব্যাংক কিন্তু আমাদের সম্পদ হিসাব, আর সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হয়। দেখো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আর যদি বাকিতে হয় তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব, এটা আমাদের দায়। পাওনাদার বা প্রদেয় হিসাব কি দায়, কারণ আমাদেরকে টাকাটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এটা আমাদের দায় হিসাব, তাই দায় বৃদ্ধি পাচ্ছে, তাই হবে ক্রেডিট। তো দেখো এই ছিল হচ্ছে আমাদের মেইন যে বিষয়টা, যেভাবে জাবেদাটা আমাদের হবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, যে দেখা যাক যে সবগুলো আসলে এটার মাধ্যমে হয় কিনা। তো দেখো প্রথমে খরচ সংক্রান্ত জাবেদা দাখিলা। তো 1 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে মজুরি প্রদান। মজুরি এটা আমাদের একটা ব্যয়। মজুরি কি জিনিস সেটা তোমরা ভালোভাবে জানো, আর বললাম না। মজুরি আমাদের ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, আর নগদ টাকা কিন্তু সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। বেতন প্রদান, এটাও কিন্তু ঠিক তাই, বেতন হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। ভাড়া প্রদান, ভাড়া হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব হবে কি, ক্রেডিট। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতেছি যে খরচের মাধ্যমটা, খরচটা হবে ডেবিট, আর খরচের মাধ্যম কি হবে, ক্রেডিট। দেখো চেকে বেতন প্রদান করা হয়েছে, তাহলে চেকে বেতন কি, খরচটা কি বেতন, তাহলে বেতন হিসাব হবে কি ডেবিট। আর ব্যাংক হিসাব, খরচের মাধ্যম কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব সম্পদ, তাই ক্রেডিট। বেতন বাবদ পণ্য প্রদান, যে আমাদের একজন কর্মচারীকে আমরা বেতন না দিয়ে তাকে পণ্য দিছি, এখন দেখো বেতন হিসেব ডেবিট, খরচের মাধ্যম কি ডেবিট, মানে খরচ হচ্ছে কি ডেবিট, আর খরচের মাধ্যম হচ্ছে কি আমাদের পণ্য। এখন তোমরা জানো যে হিসাব বিজ্ঞানে চেক, মাল, পণ্য এগুলোর নামে কোনো হিসাব হয় না, তাই পণ্যর বদলে যে ইয়াটা হয় সেটা হচ্ছে কি ক্রয় হিসাব। অর্থাৎ ক্রয়ও কিন্তু আমাদের একটা ব্যয়, বেতন দেওয়ার ফলে আমাদের পণ্য হ্রাস পাচ্ছে মানে ব্যয় হ্রাস পাচ্ছে, তাই কি হচ্ছে ক্রেডিট। অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, ব্যয় হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্রয় পরিবহন পরিশোধ, অর্থাৎ আমরা পণ্য ক্রয় করে নিয়ে আসছি, তার জন্য আমরা পরিবহন খরচ, অর্থাৎ ট্রাক ড্রাইভারকে বা ভ্যান ড্রাইভারকে আমরা পরিশোধ করছি। তো দেখো ক্রয় পরিবহন এটা আমাদের ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, খরচের মাধ্যম কি নগদে, তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। ডক চার্জ পরিশোধ, ডক চার্জ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে জাহাজ থেকে পণ্য, অনেকে মনে করো ডক চার্জ মানে কুত্তা খরচ, এই ডক চার্জ কিন্তু কুত্তা খরচ না। ডক চার্জ বলতে বোঝায় জাহাজ থেকে পণ্য নামানোর পর যে জায়গাতে ওই কন্টেনারগুলো রাখা হয় ওই জায়গাকে বলা হয় ডকইয়ার্ড। আর এই কন্টেনারটা রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে তোমাকে যে টাকাটা দিতে হবে সেটাই হচ্ছে কি ডক চার্জ।
তোমরা হয়তো বা অনেক মুভিতেই কিন্তু দেখছো যে ওই ডকইয়ার্ডে কিন্তু অনেক মুভি শুটিং হয়, অনেক বড় বড় কন্টেনার থাকে, তো ওইটাকেই বলা হয় ডকইয়ার্ড। আর ওই কন্টেনার রাখার জন্য যে চার্জ দিতে হয় সেটা হচ্ছে কি ডক চার্জ। আর ডক চার্জ নিঃসন্দেহে আমাদের একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। আর খরচের মাধ্যম নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। তারপরে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরের টেলিফোন বিল পরিশোধ। এটাও ঠিক তাই, টেলিফোন বিল এটা একটা খরচ, টেলিফোন খরচ হিসাব ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট, নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। তারপর বলছে যে কাগজ কালি কলম ইত্যাদি ক্রয় 300 টাকা। কাগজ কালি কলম ইত্যাদি ক্রয় হচ্ছে এটা আমাদের হচ্ছে হলো ব্যয়, তোমরা জানো। আর এই ধরনের ব্যয়গুলোকে বলা হয় মনিহারি। মনিহারির ইংরেজি কিন্তু হচ্ছে স্টেশনারি। তো মনিহারি হিসাব এটা একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট 300 টাকা। আর ব্যয়ের মাধ্যম কি নগদান হিসাব, নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। তোমরা হয়তো বা অনেকেই কোশ্চেন করতে পারো যে এখানে তো নগদ বা ব্যাংক কোনো কিছু লেখা নাই, তাহলে আপনি কেন ধরে নিলেন যে এটা নগদ? এটার উত্তরটা হচ্ছে হলো যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটা নগদেই ধরতে হবে, ঠিক আছে। আর যদি চেকে বলা থাকে তাহলে তো ব্যাংক, অর্থাৎ যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ভেবে নিতে হবে যে লেনদেনটা নগদে হয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হলো বিজ্ঞাপন সংস্থা বাবু ব্রাদার্সকে বিজ্ঞাপন বিল পরিশোধ 4000 টাকা। বিজ্ঞাপন তোমরা জানো যে পণ্যর প্রসারের জন্য যে প্রচারণা চালানো হয় সেটা হচ্ছে কি বিজ্ঞাপন। আর এটা নিঃসন্দেহে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর বিজ্ঞাপন এটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। এটা যদি চেকে হতো তাহলে কিন্তু বিজ্ঞাপন ডেবিট হতো, আর কি হতো ব্যাংক হিসাব ক্রেডিট হতো। আর যদি বাকিতে হইতো তাহলে লেখা লাগতো বিজ্ঞাপন হিসাব ডেবিট, বকেয়া প্রদেয় হিসাব বা বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তারপরে 11 নম্বরে যেটা বলছে বহি পরিবহন বাবদ পরিশোধ 1000 টাকা। পরিবহন দুই ধরনের হয়, আন্তঃপরিবহন, বহি পরিবহন। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, আর বহি পরিবহন মানে হচ্ছে কি বিক্রয় পরিবহন। তো পরিবহন আন্ত হোক আর বহি হোক, ক্রয় হোক বা বিক্রয় হোক, এটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয় তাই ডেবিট। আর ব্যয়ের মাধ্যমটা কি নগদান, নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। কর্জের সুদ পরিশোধ। আগে তোমাদের অনেকেই হয়তো বা কর্জ কথাটার সাথে পরিচিত না। কর্জ বলতে ধার করা বোঝায় বা ঋণ নেওয়াকে বোঝায়। আর ধার করলে বা কর্জ নিলে বা ঋণ নিলে কিন্তু আমাদের সুদ দিতে হয়। আর সুদ দিলে কি হবে, সেটা কিন্তু আমাদের ব্যয়। সুদ যখন আমরা পাবো সেটা আমার জন্য আয়, আর সুদ যখন আমরা দিব তখন সেটা কিন্তু আমাদের জন্য ব্যয়। তো কর্জের সুদ এটা আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ। এখন তোমাদের আগে বুঝতে হবে ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি। ব্যাংক জমাতিরিক্তের ইংরেজি হচ্ছে হলো ব্যাংক ওভারড্রাফট, আর সংক্ষেপে বলা হয় হচ্ছে ব্যাংক ওডি। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা হচ্ছিল, ধরো তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছো, বাট তুলছো হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ চলতি হিসাবের মালিকরা অর্থাৎ ব্যবসায়ীরা এই ধরনের সুবিধা পেয়ে থাকে যে তুমি ব্যাংকে 10,000 টাকা জমা করে 15,000 টাকা তুলতে পারবা, তাহলে তোমার জমার অতিরিক্ত কত, 5,000 টাকা। এটাই হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ জমার যে অতিরিক্ত সেটাই হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত। তুমি যদি অবশ্যই তোমার টাকার চেয়ে বেশি টাকা উত্তোলন করো তাহলে অবশ্যই তোমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। আর সুদ দিলে সেটা হবে কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। ব্যাংক জমাতিরিক্ত সুদ, যেহেতু আমরা সুদ দিচ্ছি এটা নিঃসন্দেহে আমাদের জন্য ব্যয়, তাই ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে হয়তো বা অনেকেই ভাবতে পারো নগদান কেন হলো না। দেখো আমরা ব্যাংকের যে সুদ পাই বা সুদ দেই সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকেই তারা কেটে নেয়, আমরা কিন্তু নগদ ওইভাবে সুদ কিন্তু দেই না, তাই ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। নগদ দিলে কিন্তু এটা ভুল হবে, এটা কিন্তু দেওয়া যাবে না। দেরিতে পণ্য সরবরাহর ক্ষতিপূরণ প্রদান 3,000 টাকা। ধরো আমরা একজনের সাথে চুক্তিবদ্ধ যে রেগুলার তাকে আমরা পণ্য দিব, কিন্তু হঠাৎ করে যদি আমরা পণ্য না দেই সেক্ষেত্রে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, কারণ তার কাস্টমার দোকানে এসে ঘুরে যাবে, এর জন্য কিন্তু তার ক্ষতি হতো, আর এই ক্ষতির জন্য কিন্তু দায়ী আমরা। তাই এর ক্ষতিপূরণটা দেওয়া কিন্তু আমাদের নৈতিক কর্তব্য, তাই আমরা ক্ষতিপূরণ দিব। ক্ষতিপূরণ আমাদের প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ব্যয়, আর এর জন্য আমাদের নগদ টাকা কমবে, তাই নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট হবে। ক্ষতিপূরণ হিসাব হচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। নগদান হিসাব সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। আসবাবপত্র মেরামত বা ব্যয় প্রদান 400 টাকা। আসবাবপত্র মেরামত এটা লিখতে হয় মেরামত হিসাব, এটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। যন্ত্রপাতির মেরামত ব্যয় সেম, তাই মেরামত ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক চার্জ কর্তন। তোমরা জানো যে ব্যাংক আমাদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, আর সেই সুবিধার জন্য ধরো আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটার জন্য কিন্তু আমাদের বাৎসরিক একটা চার্জ কর্তন করে। তো এটাই হচ্ছে কি ব্যাংক চার্জ, বা অন্যান্য সুবিধার জন্যও হতে পারে। তো আমি একটা উদাহরণ দিলাম যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে চার্জ কাটে সেটা।
তো চার্জ অবশ্যই আমাদের জন্য ব্যয়, আর ব্যাংক চার্জ ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অনেকে ভাবতে পারো নগদান কেন ক্রেডিট না? দেখো আমরা কিন্তু নগদ টাকা কিন্তু কখনো কি করি না, ব্যাংক চার্জে পরিশোধ করি না। আমাদের ব্যাংকে যে টাকাটা জমা থাকে সেখান থেকেই কিন্তু কি করা হয়, ব্যাংকের টাকা কেটে নেওয়া হয়। তাই ব্যাংক হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে, কারণ ব্যাংক হিসাব আমাদের সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট হবে। আর ব্যাংক চার্জ হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট হবে। ব্যাংক ড্রাফট চার্জ, তোমরা জানো যে ব্যাংক ড্রাফট আমরা সরকারি বিভিন্ন কাজে আমরা করে থাকি, তো ব্যাংক ড্রাফট করার জন্য আমাদের চার্জ দিতে হয়। এইটা কিন্তু আমাদের কোনো হিসাব না থাকলেও কিন্তু আমরা ব্যাংক ড্রাফট করতে পারবো। দেখো তুমি যদি সোনালী ব্যাংকে গিয়ে যদি ব্যাংক ড্রাফট করো, সোনালী ব্যাংক থেকে তোমার ব্যাংক হিসাব না থাকলেও কিন্তু হবে। আর এই টাকাটা কিন্তু অবশ্য নগদে পরিশোধ করতে হয় ব্যাংক ড্রাফটের টাকাটা, তাই যাবে হবে ব্যাংক চার্জ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সব ক্ষেত্রে কিন্তু ব্যাংক দেখলে আবার ব্যাংক হিসাব ক্রেডিট করা যাবে না, ব্যাংক ড্রাফট চার্জ ব্যাপারটা কিন্তু ভিন্ন। আইন খরচ, আইন খরচ বলতে বোঝায়, তোমরা হয়তো বলতে পারো ব্যবসা প্রতিষ্ঠান, আবার আইনের খরচ কি দরকার? আইন খরচ এর জন্য দরকার কারণ মানুষ সবাই ভালো না, তুমি ভালো হতে পারো কিন্তু অন্য কেউ ভালো নাও হতে পারে। তো একজন তোমাকে এসে যদি তোমার সাথে খারাপ কোনো কিছু করে, অবশ্যই তাকে কি করতে হবে, আইনের মাধ্যমে তার সাথে কিন্তু তোমাকে লড়াই করতেই হবে। আর এর জন্য কিন্তু তোমাকে অ্যাডভোকেট যে সাহেবকে যে টাকাটা দিতে হবে, এটা হচ্ছে কি আইন খরচ। তো আইন খরচ এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর টাকাটা নগদেই দেওয়া হয় তাই কি ক্রেডিট। মামলা খরচ, মামলা খরচ বলতে তো যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু মামলা করে, যেটা তোমরা বুঝতেই পারতেছো, মামলা মোকদ্দমা কেস করে, তো এটাও আইন খরচ। তো আইন খরচ হবে, এখানে বলছে চেক প্রদান করা হয়েছে, তাহলে চেক প্রদান করলে কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো এই হচ্ছে কি আমাদের আজকের খরচ সংক্রান্ত সকল জাবেদা। আমার মনে হয় খরচ সংক্রান্ত যত কিছু আছে সব কিছুই তোমরা এইটুকুর মাধ্যমেই করতে পারবা। তো সেইটা কিন্তু আমি একটা উদাহরণের মাধ্যমে দেখালাম যতগুলো খরচ ছিল, কিন্তু এতটুকুর মধ্যেই কিন্তু সব কিছুই বিদ্যমান। যে সেটা কি করবা তোমরা, খরচের নামটা হবে কি ডেবিট, কারণ এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর খরচটা যে মাধ্যমে করা হয়, নগদে হলে নগদান ক্রেডিট, চেকে হলে ব্যাংক ক্রেডিট, বাকিতে হলে পাওনাদার ক্রেডিট বা বকেয়া সেই খরচ ক্রেডিট, এভাবে কিন্তু লিখলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। আর ওগুলা যেগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলো কিন্তু কি ছিল, জাস্ট উদাহরণ ছিল। তো যাই হোক, তোমরা অবশ্যই ভিডিওগুলো রেগুলার দেখবা, আর অন্যান্য যে ভিডিওগুলো আছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে, অবশ্যই সেগুলোও যদি তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই দেখবা। সবার সুস্থতা কামনা করে, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।